সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আরো একটা মিনি প্রজেক্ট কমপ্লিট করে ফেলবো, আর এটা হচ্ছে র্যান্ডম কালার প্লেট জেনারেটর। এখানে আমরা 10টা কালার দেখতে পাচ্ছি, চাইলে আরো বাড়িয়ে নিতে পারবেন। আচ্ছা, তাহলে এখানে বলা আছে নতুন প্লেট তৈরি করতে স্পেস বার, আমাদের কিবোর্ডের যে স্পেস বার রয়েছে সেটা চাপতে হবে। তাহলে আমরা যদি স্পেস বার চাপি তাহলে প্রত্যেকবার 10টা করে নতুন কালার এখানে কিন্তু তৈরি হচ্ছে। আবার নতুন প্লেট জেনারেট করুন, এই বাটনে ক্লিক করলেও কিন্তু সেম বিষয়টাই হচ্ছে। আচ্ছা, এখান থেকে যদি কোনো কালার আমাদের পছন্দ হয়, সেই কালার কোডটাকে যদি আমরা হেক্সা কালার কোডকে কপি করতে চাই, তাহলে এখানে যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কোড কপি হয়েছে। কোড কপি হয়েছে বলতে এই যে কোডটা, হ্যাঁ, এই কোডটা কিন্তু কপি হয়ে যাবে। তো এই বিষয়টা কিভাবে কি করব, মানে এই প্রজেক্টে কিভাবে আমরা লজিক এখানে জেনারেট করব, সেই বিষয়টাই কিন্তু আমরা দেখব। ডিজাইনের যে বিষয়টা একপাশে রাখুন, কারণ সিএসএস দিয়ে আসলে মাথা ব্যথা করার কোনো দরকার নেই। আমরা এখানে স্ট্রাকচারটা দেখব আর লজিকটা দেখব। আচ্ছা, মূল বিষয়টা হচ্ছে যে হেক্সা কালার হয় 16টা অক্ষরের মাধ্যমে। 16টা অক্ষর 6টা অক্ষরে রূপান্তর করলেই, হ্যাঁ, 16টা অক্ষরের মধ্য থেকে 0 থেকে 9 পর্যন্ত, আর এ বি সি ডি এভাবে এফ পর্যন্ত, এই 16টা অক্ষরকে পাশাপাশি যদি 6টা অক্ষরে বসিয়ে দেন, তাহলে কিন্তু একটা কালার হয়ে যাবে। তাহলে চলুন আমরা বেশি কথা না বলে এখন সরাসরি চলে যাব আমাদের কোড এডিটরে। তাহলে বডি ট্যাগের মধ্যে আমরা একটা কন্টেইনার রেডি করে ফেলি। তাহলে এই হচ্ছে একটা কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে আমরা হেডার নিব প্রথমেই। তাহলে এই হচ্ছে হেডার ট্যাগ। এই হেডার ট্যাগের মধ্যে আমরা প্রথমে দুইটা বিষয় দেখতে পেয়েছি। আমরা একটু আরেকবার আমাদের সাইটটাকে দেখি। এই হচ্ছে হেডিং ট্যাগ H1 অথবা H2, আমরা যাই নেই। তারপরে একটা পি ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগ দিব। তাহলে H1 একটা আর পি ট্যাগ একটা, তাই না? তাহলে হ্যাঁ, আমরা দুইটা ট্যাগ নিয়ে নিলাম। এবার আমরা এই কালার প্লেটগুলোকে যে কন্টেইনারের মধ্যে রাখবো, হ্যাঁ, হেডারের মধ্যে আমাদের ডাইনামিক ভাবে কোনো কিছু পরিবর্তন করতে হবে না, তাহলে এটাকে আমরা মিনিমাইজ করে রাখি। এখন আমরা একটা কন্টেইনার নিব, যেটার মধ্যে কি করব আমরা, হ্যাঁ, মানে কালারগুলো এখানে রাখবো। তাহলে প্লেট কন্টেইনার, এইভাবে এটার একটা ক্লাস নেম নিয়ে নিলাম। চাইলে একটা আইডিও নিতে পারি। তাহলে এখানে একটা আইডি উল্লেখ করি, আইডিটার নাম দিব, হ্যাঁ, প্লেট কন্টেইনার থাকবে। জাস্ট আইডি যেইভাবে আমরা নেই, আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এইভাবে ধরবো। তাহলে এখানে প্লেট কন্টেইনার, এইভাবে তার আইডিটাও আমরা এখানে নিয়ে নিলাম। এটা এমটি থাকবে, এটার মধ্যে আমরা যে প্লেটগুলো জেনারেট করব সেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে ডাইনামিক ভাবে লুপের মাধ্যমে এখানে আমরা জেনারেট করব। এবার আমরা এটার পরে একটা কি নিব, একটা বাটন নিব। তাহলে এই ডিপ কন্টেইনার যেখানে শেষ, আমরা একটা বাটন নিতে পারি। বাটনের যে ডিপ কন্টেইনার থাকবে এটাকে আমরা এইভাবে নিলাম যে ক্লাস নেম কন্ট্রোলস। ওকে, তাহলে এই কন্টেইনারের মধ্যে আমরা একটা বাটন রেডি করে ফেললাম। এই তো একেবারে সহজ একটা বিষয়। তাহলে এই হচ্ছে বাটন, আর এখানে আমাদের প্লেটগুলো থাকবে। এখন এখানে যখনই আমরা কোনো কালার কোডকে কপি করব, কপিটা যেন কি হয়, পোস্ট আকারে যেন নিচে থেকে উপরের দিকে আসে। হ্যাঁ, এই যে সেকশনটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের কন্টেইনার, তাই না? তাহলে কন্টেইনারের বাইরে আমরা পোস্টকে স্ট্রাকচার করব। বুঝতে পারলেন কিনা? যে আমরা এখানে যদি আসি, তো কোনো একটা কালারকে যদি আমরা এখানে কপি করি, কন্টেইনারের বাহির থেকে এই যে টোস্টটা এটা কিন্তু চলে আসে, তাই না? কন্টেইনারের বাহির থেকে। তাহলে কন্টেইনারের বাহির থেকে আমরা স্ট্রাকচার করে ফেলি, তাহলেই হবে। তাহলে এই হচ্ছে কন্টেইনারের বাইরে আমরা একটা আইডি নেই, একটা ক্লাস নেই, ক্লাসের নাম দিলাম যে টোস্ট। আচ্ছা, এই কন্টেইনার থাকবে, তার একটা আইডিও নিয়ে নিই। এই হচ্ছে আইডিটাও নিলাম যে টোস্ট। আর এখানে যে টেক্সটটা থাকবে, টেক্সট হচ্ছে যে কোড কপি করা হয়েছে। তাহলে এই কন্টেইনারের কাজ আমাদের শেষ। এই যে এখানে ক্লাস নেম টোস্ট, তাই না? তো এই ক্লাস নেম ধরে আমরা সিএসএস ফাইলে চলে আসবো। সিএসএস ফাইলে এসে লক্ষ্য করুন, একটু ওভারভিউ নিয়ে নিই, আমরা একটু চোখ বুলিয়ে নিই যে সিএসএসটা কিভাবে করা হয়েছে। এই হচ্ছে টোস্ট, তাই না? তাহলে তাকে আমরা পজিশন বলে দিয়েছি ফিক্স, এবং বটম থেকে মাইনাস করে দিয়েছি 60 পিক্সেল, মানে নিচের দিকে, তাই না? নিচের দিকে সে থাকবে, সে কিন্তু এখন ভিজিবল না। আর এখন যদি আমরা ভিজিবল করতে চাই, তাহলে এটা পজিটিভ যদি দেই, তাহলে এই তো কোড কপি করা হয়েছে, এটা কিন্তু চলে আসে কিনা? কিন্তু এখন আমরা চাই এটা কখন আসবে, যখন আমরা, হ্যাঁ, কপি করব তখন যেন এই ক্লাস নেমটা পায়, মানে 40 পিক্সেল, সে যেন উপরের দিকে চলে আসে, এটা যেন পরবর্তীতে হয়। তাহলে এই ক্লাসকে আমরা কি করব, পরবর্তীতে, হ্যাঁ, তাকে কল করব জাভাস্ক্রিপ্ট দিয়ে। তবে আপাতত আমরা বটম থেকে তাকে মাইনাস করে রাখবো। তাহলে সে মাইনাস হয়ে থাকবে, নিচের দিকে সরে থাকবে। যখন আমরা কপি করব তখন যেন সে ভিজিবল হয়, এই বিষয়টা। তাহলে আমরা এই সিএসএস ফাইলটাকে আপাতত এক সাইডে রাখি, এটা মাঝে মাঝে আমাদের দরকার হবে, হ্যাঁ, দেখানোর জন্য। তাহলে এই ফাইলটাকে এক সাইডে রাখলাম, আমাদের স্ট্রাকচার কমপ্লিট। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের জিএস ফাইলে। আচ্ছা, তাহলে প্রথমেই আমরা তিনটা বিষয়কে এখান থেকে ধরে ফেলবো। কোন তিনটা বিষয় লক্ষ্য করুন। আমরা প্রথমেই কাকে কাকে ধরলাম, এটাকে একটু বড় করে ফেলি। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্লেট কন্টেইনার। প্লেট কন্টেইনার কোনটা? মূল যে প্লেটটা ছিল, আমরা আইডি ধরে কাজ করেছি, তাই না? তাহলে মূল যে প্লেটটা ছিল এই হচ্ছে প্লেট কন্টেইনার, তাকে আমরা ধরে ফেললাম 1। দ্বিতীয়ত জেনারেট বিটিএন, যেটা বাটন, তাকে আমরা ধরে ফেললাম 2। তারপরে তৃতীয়ত এই টোস্ট, যাকে আমরা, হ্যাঁ, টোস্ট নোটিফিকেশন হিসাবে দেখাতে চাই। তাহলে তিনটা বিষয়কে আমরা গেট এলিমেন্ট বাই আইডি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে সিলেক্ট করে ফেললাম। তাহলে এই তিনটা বিষয় তো বুঝলেন না? আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের কাজ কি। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা চাই
কতগুলো কালার প্লেট আমরা জেনারেট করব সেটা আমরা চাই। হ্যাঁ, তাহলে সেটাকেই আমরা একটা ভেরিয়েবলের মধ্যে আগে স্টোর করে ফেলি। আমরা যদি বলি যে লেট আমরা এখন ম্যাক্স কালার মানে কয়টা কালার প্লেট এখানে আমরা করতে চাই, সেই বিষয়টা যদি এখানে বলে দিই। মনে করুন যে ভেরিয়েবলের নাম নিলাম যে ম্যাক্স কালার থাকবে, মনে করুন যে 5টা থাকবে। ওকে, 10টা নিয়েছিলাম, এখন 5টা থাকবে, 5টা দিয়ে আমরা কাজটা করি। এখানে 5000, হ্যাঁ 50,000ও করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে 5টা কালার প্লেট আমরা প্রথমত তৈরি করবো। আচ্ছা, এখন কথা কি, র্যান্ডমলি কি হবে, কালারটা ঘুরবে তাই না, র্যান্ডমলি। তাহলে এই যে কালার কোডগুলোকে আমরা আগে কি করব, লুপের যে বিষয়টা ম্যাচ ডট র্যান্ডম কিন্তু এক প্রকার লুপ তাই না। মানে কি, সে নির্দিষ্ট একটা সংখ্যা আমাদেরকে প্রত্যেকটা রিফ্রেশে আপনি যখন চাইবেন আর কি, তখনই কিন্তু সে র্যান্ডমলি কিন্তু জেনারেট করে দিবে। তো সেই লুপের মাধ্যমে মানে ম্যাচ ডট র্যান্ডমের মাধ্যমে আমরা এই 16টা অক্ষর দিয়ে হ্যাঁ এই কোডগুলো তৈরি করব। কিভাবে কি, চলুন আমরা একটা ফাংশন রেডি করি। যদি কোড দেখেন তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। এখন মাথার উপর দিয়ে যেতে পারি। আমি বলছি যে প্রথমত আমরা এখানে হ্যাঁ 5টা কালার কোড নিব, মানে এই প্লেটের মধ্যে 5টা কালার কোড আমরা ক্রিয়েট করব। দ্বিতীয়ত কালার কোডগুলো যে ক্রিয়েট করব, ম্যাচ ডট র্যান্ডম দিয়ে আমরা 16টা অক্ষর দিব। 16টা অক্ষরের মধ্য থেকে কি করবে, আমাদেরকে হ্যাঁ 6টা অক্ষর বের করে এনে দিবে লুপের মাধ্যমে। তো এই বিষয়টা করার জন্য আমরা কি করব, একটা ফাংশন রেডি করব। ফাংশনের নামটা আমরা নিতে পারি, এটা হচ্ছে আমাদের ফাংশনের নাম। আচ্ছা, তাহলে প্রথম বন্ধনী নেই, দ্বিতীয় বন্ধনী নেই, তাহলে ফাংশনের সিনট্যাক্সটা রেডি। আচ্ছা, এখন আমাদের কাজ কি, এখন আমরা লেট দিয়ে ক্যারেক্টার নেব। হ্যাঁ, আমাদের 16টা ক্যারেক্টার লাগবে তাই না। তাহলে আমরা লেট ক্যারেক্টার্স, তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9, সেই সাথে ABCDEF, এই হচ্ছে 16টা অক্ষর তাই না। এই 16টা অক্ষর কি হবে, হ্যাঁ 6টা করে, আমরা যদি চাই 8টা করে তাহলে 8টা করে, সমস্যা নেই। তো 6টা করে কি হবে, ঘুরবে। প্রথমে কি, হেক্সার জন্য যেই এই হ্যাশ যে চিহ্নটা সেটা থাকবে। তাহলে আমরা এখানে বলে দিই যে লেট, আমরা এখানে বলি যে হেক্সা। তো হেক্সার যে হ্যাশ রয়েছে সেই হ্যাশটাকে আমরা এখান থেকে প্রথমে রাখতে চাই, তাহলে হেক্সা। তো আমরা এটাকে স্ট্রিং আকারে রাখবো, এটা তো নাম্বার নয় তাই না, তাহলে স্ট্রিং আকারে তাকে আমরা এখানে বলে দিলাম। আচ্ছা, এখন লক্ষ্য করুন যে আমাদের এই 16টা অক্ষর থেকে প্রথমেই হ্যাশটা লাগবে, তারপরে এই 16টার মধ্যে থেকে যে কোনো 6টা অক্ষর যদি আমরা পাশাপাশি বসাই তাহলে কিন্তু হেক্সা কালার রেডি হয়ে যাবে। যেমন ধরুন প্রথম থেকে যদি আমরা বলি যে 4 5 6, এখান থেকে যদি আরো 3টা নেই যে CDE, তার মানে কি এই 6টা মিলেই প্রথমেই হ্যাশ তো লাগবে। তাহলে কি করব, আমরা যখন এখানে কার্ডকে ক্রিয়েট করব আর এই 6টা অক্ষরকে যদি আমরা পাশাপাশি বসাই, তাহলে কিন্তু তার ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে যদি এটা ব্যবহার করি 6টা অক্ষরকে, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে একটা কালার এখানে কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে এখান থেকে 16টা অক্ষরের মাধ্যমে যে কোনো 6টা অক্ষর আমাদের র্যান্ডমলি ক্রিয়েট করতে হবে। তাহলে এই প্রশ্নে যখন আসে তখনই কি, লুপের কথা কিন্তু আমরা ভাবতে পারি। তাহলে এই হচ্ছে ফর লুপের সিনট্যাক্স, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী। এই প্রথম বন্ধনীর মধ্যে আমরা এই যত রকমের কন্ডিশন সেটা লিখবো। লুপের বিষয় যদি আপনারা দুর্বল থাকেন তাহলে তো হবেই না, একেবারে বেসিক কোড কিন্তু এখানে লেখা হচ্ছে তাই না। লেট i সমান সমান 0, আমরা ধরছি যে i সমান সমান 0 ধরি। আইটা আমরা যদি বলি i <6, তখন কি হবে, তখন i প্লাস প্লাস হবে, ততক্ষণ i বাড়বে, তার মানে 6টা অক্ষর আমরা কিন্তু এখান থেকে পাবো। আচ্ছা, লক্ষ্য করুন, এখন যদি আমরা এটাকে কনসোল করি, আমরা যদি ক্যারেক্টারকে দেখতে চাই, হ্যাঁ আমরা যদি এখন লগ করি console.log, এখানে যদি ক্যারেক্টারকে দেখতে চাই, তাহলে এই টেক্সটটা, এই ক্যারেক্টার কিন্তু 6 বার এখানে চলবে। হ্যাঁ, আমরা যদি এখন কনসোলে দেখি তাহলে দেখবো যে এটা 6 বার চলছে। আমরা কনসোলে চলে আসবো তাই না, তাহলে এটাকে বড় করি। এই হচ্ছে কনসোল। এই ফাংশনকে আমাদের কল করতে হবে, ফাংশন কলই করা হয়নি, তাহলে এই জেনারেট র্যান্ডম হেক্সা কালার তাই না। তাহলে পুরো বিষয়টাকে চলুন আমরা এই ফাংশনকে কল করে ফেলি। তাহলে এখন আমরা যদি কনসোলে চলে আসি আবার, এই হচ্ছে 6 বার তাই না, এখানে কিন্তু দেখাচ্ছে যে এই কোডটা 6 বার কি লুপের মাধ্যমে চললো। কিন্তু আমরা চাই 6 বার চললেই হবে না, এই 16টা অক্ষরের মধ্য থেকে গুণ করে দিব। ম্যাচ ডট র্যান্ডম দিয়ে এই 16টা অক্ষরের মধ্য থেকে আমরা গুণ করে দিয়ে যে কোনো 6টা অক্ষরকে আমরা এখান থেকে বের করে আনবো, এই বিষয়টা চাচ্ছি। তাহলে কিভাবে কি বলতে পারি, আমরা চলুন এটাকে কেটে দেই, এটা এখন লাগবে না। আমরা এখন এখানে করতে চাচ্ছি কি, যে হ্যাঁ ম্যাচ ডট র্যান্ডম, তাহলে ম্যাচ ডট র্যান্ডম কি করে, 0 থেকে 1 পর্যন্ত হ্যাঁ যে কোনো সংখ্যা কিন্তু সে র্যান্ডমলি জেনারেট করে তাই না, 0ও না 1ও না। আচ্ছা, এখন এই ম্যাচ ডট র্যান্ডমের সাথে আমরা যদি 16কে গুণ করি তাহলে কি হবে, হ্যাঁ 0 থেকে 16 পর্যন্ত, তাহলে এই অক্ষরগুলোকে কি করবে, র্যান্ডমলি সে কিন্তু তৈরি করবে তাই না। আচ্ছা, খুব ভালো। তাহলে এখন যেহেতু দশমিক সংখ্যা, তাহলে এই দশমিক সংখ্যাকে আমরা কি করতে পারি, আমরা একটা রাউন্ড ফিগারে কনভার্ট করতে পারি। রাউন্ড ফিগারে কনভার্ট করার জন্য আমরা যদি এখন বলি যে ম্যাথ ডট কি বলতে পারি, সিল রাউন্ড অথবা ফ্লোর বলতে পারি। আমরা যদি এখন ফ্লোর বলি, এই ফাংশনের মধ্যে আমরা হ্যাঁ যে বিষয়টাকে কপি করা ছিল তাকে আমরা পেস্ট করলাম। আচ্ছা, খুব ভালো। তাহলে আমাদের কিন্তু এই পুরো বিষয়টা কমপ্লিট তাই না। এটাকে যদি আমরা এখন কনসোলে দেখি তাহলে কি দেখবো, আমরা যদি এখন কনসোলে বিষয়টা দেখি, আমরা কিন্তু হ্যাঁ এটাকে কনসোলে দেখলেও কোনো লাভ নেই, কেননা এটা তো আমরা কন্ডিশনটা লিখলাম, কোনো কিছু দেখতে চাই না। পুরো বিষয়টা ধরেই যদি আমরা এখন কনসোলে দেখতে চাই,
পুরো বিষয়টা ধরে এখন আমরা কনসোলে পেস্ট করলাম। আচ্ছা, এখন যদি আমরা এন্টার করি তাহলে লক্ষ্য করুন 1, তাই না? প্রথমে কি পেলাম যে 1। এখন যদি বলি তাহলে 14, তার মানে কি 16টা সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা কিন্তু সে র্যান্ডমলি তৈরি করে দিচ্ছে, তাই না? আবার যদি এন্টার করি 5, আবার যদি এন্টার করি 15, তাহলে এইভাবে কি হচ্ছে র্যান্ডমলি যে কোনো একটা সংখ্যা এখান থেকে আমরা পাচ্ছি। আচ্ছা, খুব ভালো। কিন্তু আমরা চাই যে প্রথমেই হেক্সা কোড থাকবে, মানে হেক্সা কোড বলতে কি বোঝাচ্ছি, যে হেক্সা যেই হ্যাশ চিহ্নটা, প্রথমে হ্যাশ চিহ্ন থাকবে, তারপরে ক্যারেক্টারের মধ্য থেকে লক্ষ্য করুন, আমরা যদি এখন এই পুরো বিষয়টাকে আমরা কাট করি, ক্যারেক্টারকে যদি এখন আমরা একটা অ্যারে হিসাবে নেই, তাহলে ক্যারেক্টার, হ্যাঁ, পুরো বিষয়টাকে আমরা যেটা কাট করে আনলাম সেটাকে আমরা এখানে পেস্ট করলাম, তাই না? আচ্ছা, তাহলে চলুন বোঝানোর স্বার্থে আমরা যে লেট দিয়ে একটা ভেরিয়েবল নেই, যে এ ইকুয়াল, আমরা যে বিষয়টাকে অ্যারের মধ্যে রাখলাম, হ্যাঁ, এখানে আমরা কি করলাম, এর মধ্যে স্টোর করে ফেললাম। এখন যদি আমরা কনসোল ডট লগ লগ করে যদি দেখতে চাই এর মান, তাহলে লক্ষ্য করুন প্রথমে 3, হ্যাঁ, 3E2639, তার মানে যে কোনো 6টা অক্ষর, আবার দিন, আবার এখানে রিফ্রেশ দিন, আবার কিন্তু আসবে 570। এভাবে কিন্তু 6টা অক্ষর র্যান্ডমলি কি হচ্ছে, তৈরি হচ্ছে, দেখা যাচ্ছে কিনা। এখানে কিন্তু 6টা অক্ষর, এখানে এফ এ হচ্ছে 3 বার, FAAAC6, এভাবে আসে, আবার রিফ্রেশ দিন, হ্যাঁ, র্যান্ডমলি কি হচ্ছে 6টা অক্ষর এখানে কিন্তু তৈরি হচ্ছে, HFBD41। এইভাবে যতবার রিফ্রেশ দিবেন ততবারই কিন্তু 6টা অক্ষর এখান থেকে জেনারেট হচ্ছে। এই তো আমাদের কিন্তু কোড নেওয়া শেষ। তাহলে এই বিষয়টাকে কি করবো আমরা, প্রথমেই হেক্সা যে হ্যাশ চিহ্নটা, সেই চিহ্নটা আমরা রাখবো। তাহলে এটাকে একপাশে রাখি, আশা করি বিষয়টা বুঝলেন। এখন আমরা এগুলোর দরকার নেই, আমরা প্রথমে কি লিখবো, হ্যাশটা রয়েছে সেই হ্যাশটাকে আগে আনতে চাই, তাই না? তাহলে এই হ্যাশটাকে আনার জন্য এই হচ্ছে হেক্স। আমরা যদি এখন বলি যে হেক্স ইকুয়াল হেক্স প্লাস এটা, মানে কি, এই যে মানে কোডটা, এই কোডটা একটু লক্ষ্য করুন। এটার মানে হচ্ছে, আমি এখানে আবার লিখি যে হেক্স, হ্যাঁ, সমান সমান হেক্স প্লাস 6টা অক্ষর। এটার মানে হচ্ছে এটাই, মানে আমরা এখানে বলছি যে হেক্স সমান সমান, আমরা বলছি যে এই যে চিহ্নটা থাকবে, এই চিহ্ন প্লাস 6টা অক্ষর, তার মানে এই 6টা অক্ষর তো আমাদের লাগবে, সেই সাথে আমাদের এই হ্যাশ চিহ্নটাও লাগবে, তাই না? এই হ্যাশ চিহ্নটা পাওয়ার জন্য কিন্তু এটা করলাম। আচ্ছা, এখন লুপের কাজ শেষ। এখন যদি আমরা লুপের বাইরে কনসোলে দেখতে চাই যে বিষয়টা কি ঘটলো, এখন যদি আমরা এখানে বলি যে কনসোল ডট লগ, আমরা দেখতে চাই যে হেক্স সমান কি হলো, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা এখন যদি কনসোলে চলে আসি, ইন্সপেক্ট করি, এটাকে বড় করি, আমরা ইন্সপেক্ট করে কনসোলে চলে আসলাম। এই তো প্রত্যেকবার রিফ্রেশ দেওয়ার পরে, হ্যাঁ, লক্ষ্য করুন এখানে প্রত্যেকবার রিফ্রেশ দেওয়ার সাথে সাথে হেক্সা কালার কোড কিন্তু আমাদের তৈরি হচ্ছে কিনা, র্যান্ডমলি কিন্তু প্রত্যেকবার একটা করে কালার কোড কিন্তু আমরা এখানে পাচ্ছি যতবার রিফ্রেশ দিবেন। তাহলে এই মূল বিষয়টাই তো আমরা পেয়ে গেলাম, তাই না? আমাদের কোড নেওয়া শেষ। হ্যাঁ, এই বিষয়টার জন্যই তো এতক্ষণ এই কোডগুলো লিখলাম। তাহলে যেহেতু আমাদের কোড নেওয়া শেষ, এখন আমাদের কাজ করতে সুবিধা হবে। তাহলে এটাকে একপাশে রাখি, আমাদের লুপের কাজ শেষ। হ্যাঁ, আমরা এটাকে কেটে দিই, কোডগুলো দেখতে যেন সহজ মনে হয়। তাহলে রিটার্ন করে দেবো এটাকে এখানে কনসোল ডট লগ, এটা না করে আমরা যদি এখন এখান থেকে রিটার্ন করে দেই যে রিটার্ন হয়ে যাও হেক্সা, তাই না? তাহলে হেক্সাকে আমরা এখান থেকে রিটার্ন করে দিলাম। তাহলে এই ফাংশনের কাজ হচ্ছে রিটার্ন করা, কি রিটার্ন করা, হেক্সাকে, তাই না? আচ্ছা, এবার তাহলে চলুন আমরা একটা ফাংশন নেই। এই ফাংশনের কাজ হবে কি, যে প্লেটগুলো তৈরি করা, এখানে যে কার্ডগুলো থাকবে কালারের জন্য, এই কালার প্লেট তৈরি করা। তাহলে ফাংশন নেই, এই হচ্ছে ফাংশন। ফাংশনের নামটা নিতে পারি যে ক্রিয়েট প্লেট, এই হচ্ছে ফাংশনের নাম, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী। আচ্ছা, এখন এই ফাংশনের কাজ কি, এই ফাংশনের মধ্যে আমরা এই প্রথমে এই যে প্লেট কন্টেইনার নিয়েছিলাম, তাই না? এটা কি এমটি ট্যাগ, তাই না? আমরা এইচটিএমএল এর মধ্যে আমরা বলে দিয়েছি যে এই হচ্ছে তোমার আইডি প্লেট কন্টেইনার, তুমি এমটি থাকো, তাহলে এই হচ্ছে ডিব্বা, তাই না? এই ডিব্বা হচ্ছে ফাঁকা। আচ্ছা, এখন আমরা তার ইনার এইচটিএমএলটা ফাঁকাই রাখবো প্রথম অবস্থায়। তার ইনার এইচটিএমএলটা আমরা যদি এখন বলি যে প্লেট কন্টেইনার ডট ইনার এইচটিএমএল, হ্যাঁ, কেন আমরা ফাঁকা রাখছি, যে প্রতিবার আমরা যখন এখানে র্যান্ডমলি এখানে যে কালার কোডগুলো দেখবো, সেই কালার কোডগুলো প্রতিবার যেন নতুন ভাবে তৈরি হতে পারে, এই জন্য প্রথমেই এমটি রেখে দিলাম। হ্যাঁ, এখন প্রতিবার কি হবে, সে নতুন ভাবে তৈরি হবে। আচ্ছা, এখন কথা কি, এখন লুপের মাধ্যমে আমরা কতগুলো প্লেট এখানে তৈরি করতে চাই, প্লেট বলতে কতগুলো কার্ড এখানে আমরা দেখাতে চাই, সেটা আমরা কি করব, তৈরি করব লুপের মাধ্যমে। তাহলে ফর লুপ, এই লুপের মধ্যে আমরা বলে দিব যে লেট আই সমান সমান, আমরা যদি বলি যে প্রথমেই ধরি আই সমান সমান 0, এখন কতক্ষণ বাড়বে, এই যে উপরে আমরা এখানে বলে দিয়েছি যে ম্যাক্স কালার, এটা যদি 5 থেকে 50 দেয় তাহলে তাই হবে, তাই না? তাহলে এখন আমরা বলবো যে আই, হ্যাঁ, ততক্ষণ বাড়বে যতক্ষণ ম্যাক্স কালারের সমান না হচ্ছে। তাহলে ম্যাক্স কালার যদি 6 হয় 6, 10 হলে 10, হ্যাঁ, আমরা এটা বলে দিলাম, ততক্ষণ কি হবে, আই প্লাস প্লাস হয়ে যাবে। এই হচ্ছে ফর লুপের সিনট্যাক্স, দ্বিতীয় বন্ধনী দিতে হবে। এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা যদি এখন বলি এই যে ফাংশনটাকে আমরা এখানে তৈরি করেছিলাম, এই ফাংশনের কাজ কি, রিটার্ন করা হেক্সা কালারকে, তাই না? হেক্সা কালারকে রিটার্ন করা আমরা একটু আগে দেখেছি। তাহলে এই ফাংশনকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে আগে স্টোর করে ফেলবো, কেন, যে আমরা আমাদের সুবিধার জন্য। যদি আমরা এখানে বলি যে লেট র্যান্ডম হেক্স, এইভাবে নেই, র্যান্ডম
হেক্সা কালার। ওকে, র্যান্ডম হেক্স ইকুয়াল আমরা ফাংশনকে এখানে কল করব। ফাংশনের নামটা কি ছিল, যে জেনারেট, হ্যাঁ, র্যান্ডম হেক্স, এটা ছিল ফাংশনের নাম। তাহলে ফাংশনকে এখানে আমরা কল করে দিলাম। তাহলে এই পুরো ফাংশনটা মানে হেক্সা কালারটা এই র্যান্ডম হেক্সের মধ্যে গিয়ে স্টোর হয়ে গেল। হ্যাঁ, র্যান্ডমলি একটা করে কালার কি হবে এখানে তৈরি হবে। আচ্ছা, একটা করে কালার তো তৈরি হবে, সেই একটা করে কালার আমরা কি করতে চাই, যে 5টা হলে 5টা, 10টা হলে 10টা, 50টা হলে 50টা কার্ডের মধ্যেই আমরা সেই কোডটাকে কি করতে চাই, হ্যাঁ, দেখাতে চাই, মানে র্যান্ডমলি, তাই না? প্রত্যেকবার একটা করে কালার কোড কিন্তু একটা কার্ডের জন্য শো আপ করবে। মানে কি, এখানে যদি 10টা কার্ড হয়, 10টা কার্ডের জন্য 10 বার এই হেক্সা কালার কিন্তু আসলে তৈরি হবে, তাই না? আচ্ছা, এই বিষয়টাই। তাহলে এখন আমরা এই র্যান্ডম হেক্স এই ভেরিয়েবলকে আমরা এখন তৈরি করব। তার আগে আমরা কার্ড তৈরি করে ফেলি। আমরা যদি এখন বলি যে লেট কার্ড, হ্যাঁ, ইকুয়াল দিয়ে বলি যে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, মানে আমরা ক্রিয়েট করতে চাচ্ছি একটা ডিব্বা। আমরা এখন বলতে পারি যে একটা ডিব্বা, হ্যাঁ, তৈরি করে ফেলো। তাহলে এই হচ্ছে একটা ডিপ কন্টেইনার তৈরি করে ফেললাম। আচ্ছা, এখন আমরা একটা ক্লাস নেম, আমরা তো ডিব্বা মানে ডিপ কন্টেইনার এইচটিএমএল দিয়ে স্ট্রাকচার করে একটা ক্লাস নেম নিই, তাই না? তাহলে কার্ড ডট একটা ক্লাস লিস্ট অ্যাড হয়ে যাও। তাহলে ক্লাস লিস্ট ডট অ্যাড, আমরা একটা ক্লাস লিস্ট অ্যাড করব, একটা ক্লাস নেম অ্যাড করব। এইভাবে একটা ক্লাস নেম আমরা এখানে উল্লেখ করে দিলাম যে কালার কার্ড। তাহলে এই যে কালার কার্ড, আমরা যদি সিএসএস ফাইলে চলে আসি, এই হচ্ছে আমাদের, হ্যাঁ, কালার বক্স কালার কার্ড। হ্যাঁ, এটা হোভার করলে কি হবে, আর কালার, এই হচ্ছে কালার কার্ড। কালার কার্ডকে আমরা কিভাবে ডিজাইন করেছি লক্ষ্য করুন, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, এই, হ্যাঁ, বর্ডার দিয়েছি। মানে কালার কার্ডগুলো কোনটা, কালার কার্ড হচ্ছে এই যে এখানে যে 10টা কার্ড দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে কালার কার্ড। ওকে, এটাই আমরা ডিজাইন করেছি। আচ্ছা, তাহলে গেল। তাহলে এখন আমরা কালার কার্ডকে এখান থেকে ক্রিয়েট করলাম, তাই না? এখন আমরা অ্যাপেন্ড করে দিব। অ্যাপেন্ড কোথায় করব, আমরা যদি এখন বলে দেই যে এই যে প্লেট কন্টেইনার রয়েছে, প্লেট কন্টেইনারের মধ্যে আমরা যদি বলি যে অ্যাপেন্ড চাইল্ড হিসাবে তাকে আমরা পেস্ট করতে চাই, তাহলে কাকে পেস্ট করতে চাই, আমরা কার্ডকে পেস্ট করতে চাই। তাহলে কার্ড, তাকে আমরা পেস্ট করে দিলাম। চলে আসার কথা, আমরা ফাংশনকে ক্রিয়েট করেছি, ঠিক আছে, কিন্তু কল করিনি, তাই না? তাহলে এই ফাংশনকে কল করার দরকার নেই, এই ফাংশনকে এখানে কল করার দরকার নেই, জাস্ট আমরা এই ফাংশনকে কল করে দিলাম। তার মানে লক্ষ্য করুন 5টা কালার কোড কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কিনা। এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া, সেটা আসলে দিতে পারি কিনা, অবশ্যই দিতে পারি। সেটা দেওয়ার জন্য লক্ষ্য করুন, আমরা এখানেই কোডটা লিখি, হ্যাঁ, এখানেই আমরা কোডটা লিখি। তাহলে নিচে সারিতে চলে আসি, কোডটা লিখতে পারি কি, কার্ডগুলোর মধ্যে আমরা তো ব্যাকগ্রাউন্ড কালার দেইনি, তাই না? তাহলে কার্ডগুলোর মধ্যে তো ইনার এইচটিএমএল নিয়ে আমরা কি করতে পারি, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করতে পারি, এইচটিএমএলটা পরিবর্তন করে দিতে পারি। তাহলে এখানে আমরা বলতে পারি যে কার্ড ডট ইনার এইচটিএমএল পরিবর্তন হও। তাহলে ইনার এইচটিএমএল ইকুয়াল, আমরা ব্যাকটিক দেই, ব্যাকটিক দিয়ে এখন আমরা এইচটিএমএল লিখবো। এইচটিএমএলটা কি লিখবো, একদমই ইজি, এইচটিএমএল নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। সাথে সাথে এখানে 5টা কালার কোড কিন্তু তৈরি হয়ে গেল। কিন্তু কিভাবে হলো, তাহলে লক্ষ্য করুন, একটু ভালো মতো লক্ষ্য করুন যে আমরা এখানে কি বললাম, যে একটা ডিপ কন্টেইনার নিলাম। প্রথম যে ডিপ কন্টেইনার, এখানে 2টা ডিপ কন্টেইনার দেখা যাচ্ছে, তাই না? প্রথম ডিপ কন্টেইনার, তার ক্লাস নেম হচ্ছে কি কালার বক্স, হ্যাঁ, কালার বক্স। তার যে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হলো, র্যান্ডম যে হেক্সা কালার, সেই কালার অনুযায়ী তার ব্যাকগ্রাউন্ড কালারটা হলো। কিন্তু তার যে টেক্সটটা থাকবে, তার টেক্সটটা কি হবে, এখানে লক্ষ্য করুন, আরো একটা ডিব্বা নিলাম, ডিপ কন্টেইনার, যার ক্লাস নেম হচ্ছে কি কালার হেক্সা, তাই না? এখন তার যে টেক্সটটা থাকবে, টেক্সটটা কিন্তু, এটা কিন্তু টেক্সট আকারে নিলাম, আর এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে নিলাম। দুইটা কিন্তু দুই রকম, তাই না? একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে নিয়েছি, আর এটা হচ্ছে টেক্সট আকারে নিয়েছি। তাহলে এখন যদি আমরা আমাদের সাইটটাকে দেখি, এ হচ্ছে আমাদের টেক্সট আকারে নেওয়া, আর এ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে নেওয়া, তাই না? তাহলে কিন্তু চলে আসে। এখন কথা হচ্ছে আমাদের কাজ কিন্তু শেষ। এখন ক্লাসটা বেশি বড় করব না, আরেক লাইনের কোড লিখবো। তাহলে এই ক্লাসটা এখানেই ছেড়ে দিব। কোডটা কি, যে আমরা এখানে নতুন প্লেট তৈরি করুন, এই বাটনে ক্লিক করলে যেন এই ফাংশনটা আবার, এই ক্রিয়েট প্লেট, এই ফাংশনটা যেন আবার কি হয়, হ্যাঁ, কল হয়, এই বিষয়টা আমরা এখানে উল্লেখ করতে চাচ্ছি। তাহলে এই বাটনের জন্য আমরা এখানে কি নিয়েছিলাম, যে জেনারেট বিটিএন, তাই না? তাহলে এই জেনারেট বিটিএনকে বলতে হবে যে ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এক লাইনের কোড, অ্যাড ইভেন্ট লিসেনার। ইভেন্ট লিসেনারের কাজ কি হবে, ক্লিক, তাই না? তাহলে যদি ক্লিক করা হয় তাহলে একটা ফাংশন চলবে। ফাংশনটা কি, ক্রিয়েট প্লেট। জাস্ট এই ফাংশনকে কল করে দিন, তাহলেই হয়ে যাবে। এখন লক্ষ্য করুন, আমরা এখানে কমা দিতে হবে, তাই না? তাহলে এই কমা দিয়ে দিলাম। এখন লক্ষ্য করুন, আমরা আমাদের সাইটটাকে কিন্তু মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আমরা 5টা প্লেট এখানে দেখাতে চাই, তাই না? এখানে ক্লিক করার সাথে সাথে আবার 5টা, আবার 5টা, আবার 5টা। যদি বাড়াতে চাই তাহলে কি করব, যদি বাড়াতে চাই জাস্ট আমরা এখানে 5-এর স্থলে 50 দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে, 50টা তৈরি হয়ে যাবে। তাহলে এই হচ্ছে 50টা কালার কিন্তু এখানে তৈরি হয়ে গেল। ক্লাসটা বেশি বড় করব না। যদি কপি করতে চাই তাহলে ক্লিপবোর্ড ব্যবহার করতে হবে। আমরা ক্লিপবোর্ড নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রেখেছি। আপনারা চাইলে যদি 1 থেকে শুরু করে এই জাভাস্ক্রিপ্টের মিনি প্রজেক্টগুলো দেখে থাকেন, তাহলে সেই ভিডিওটা দেখলেই কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আশা করব যে এই মিনি প্রজেক্টগুলো আপনাদের অবশ্যই উপকারে আসবে। যদি তাই মনে হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।